হ্যালো এভরিওয়ান, নতুন একটা ভিডিওতে সবাইকে স্বাগত। ব্ল্যাঙ্ক পেজ চ্যানেলে সবাইকে স্বাগত। তো আমরা তো চারটা মোটামুটি ভিডিও সিডিপির করে নিয়েছি। একটু একঘেয়েমি লাগছিল, তাই ভাবলাম যে আজকে তাহলে টপ 150 বেঙ্গলি পেডাগজি, যেটা সিটেটে জিজ্ঞাসা করা হয়েছে, সেই কোয়েশ্চেনগুলো নিয়ে একটু আলোচনা করি। ঠিক আছে? তো প্রত্যেকটা ভিডিওতে 30টি করে কোয়েশ্চেন থাকবে। আজকের ভিডিওতে আমাদের 30টি কোয়েশ্চেন থাকবে বেঙ্গলি পেডাগজির। এমনিভাবে 5টি ভিডিওতে আমরা 150টি বেঙ্গলি পেডাগজি কোয়েশ্চেন শেষ করব। ঠিক আছে? তাহলে ফার্স্ট কোয়েশ্চেন: কোন পরিভাষাটি নিচে প্রদত্ত শিক্ষণ পদ্ধতিকে সঠিকভাবে বুঝতে পারে বক্তার বক্তব্য বুঝতে একটি সুচিন্তিত বিচার গড়ে উঠবে? এই জিনিসটা, এই যে ইনভার্টেড কমার মধ্যে আছে, এই পরিভাষাটি নিচের প্রদত্ত শিক্ষণ পদ্ধতিকে সঠিকভাবে বুঝতে পারে কোন পরিভাষাটি? সক্রিয় শ্রবণ দক্ষতা, সচেতন আবেদন, পারস্পরিক বোঝাপড়ার দক্ষতা, নিষ্ক্রিয় শ্রবণ দক্ষতা। তাহলে দেখো, এখানে বক্তার বক্তব্য মনোযোগ দিয়ে শুনে বিচার গড়ে তোলার কথা বলা হয়েছে, অর্থাৎ শুধু শোনা নয়, বুঝে বিশ্লেষণ করা। এটা কি একটা, এটা অ্যাক্টিভ লিসেনিং। বুঝবে, তারপর সেটা বিশ্লেষণ করবে। তাহলে এ হচ্ছে আমাদের অ্যান্সার। ঠিক আছে? সচেতন আবেদন মানে কি? এটি সাধারণ সচেতন পদ্ধতি, মানে এটা লিসনিং স্কিল তো নয়। এটা একটু বড় করে দাঁড়ান। হ্যাঁ, সচেতন আবেদন মানে হচ্ছে কনসাস অ্যাপ্রোচ। এটা কিন্তু কোনো লিসেনিং স্কিল নয়। পারস্পরিক বোঝাপড়ার দক্ষতা মানে হচ্ছে ইন্টারাকশন বোঝাচ্ছে, তাহলে শোনা নয়। নিষ্ক্রিয় শ্রবণ দক্ষতা প্যাসিভ লিসেনিং, তো প্যাসিভ লিসেনিং এ বিশ্লেষণ করবে না। তাহলে সক্রিয় শ্রবণ দক্ষতা হচ্ছে আমাদের অ্যান্সার। নেক্সট: পরিকল্পিত উপায়ে বিশেষভাবে শরণাপন্ন শিক্ষার্থীদের ভাষাগত দক্ষতার বিকাশ ঘটানো, কিন্তু পাশাপাশি শ্রেণীকক্ষের বৈশিষ্ট্যগুলি সামঞ্জস্যপূর্ণভাবে বজায় রাখার প্রচেষ্টা। এটি একটি কি গ্রহণশীল প্রচেষ্টা, শৃঙ্খলিত প্রচেষ্টা, সৃজনশীল প্রচেষ্টা, না সবার্থ সাধক প্রচেষ্টা? তাহলে স্পেশাল নিডস শিক্ষার্থীদের ভাষাগত বিকাশের পাশাপাশি পুরো শ্রেণীকক্ষকে সমন্বিত রাখতে হবে, ইনক্লুসিভ এডুকেশন যেহেতু চলছে এখানে। তাহলে আমাদের এখানে সবচেয়ে বেস্ট অপশন হচ্ছে গ্রহণশীল প্রচেষ্টা। বাকিগুলো নয় কেন? শৃঙ্খলিত প্রচেষ্টা, ডিসিপ্লিন এখানে মূল বিষয় নয়। ঠিক আছে? আমাদের যে কোশ্চেনটা, সেখানে ডিসিপ্লিন তো আমাদের মেন ব্যাপার নেই। 3 নম্বর যদি দেখি সৃজনশীল প্রচেষ্টা, সেখানে ক্রিয়েটিভ হতে হবে, কিন্তু ইনক্লুশনের মূল ধারণা কি ক্রিয়েশন বটে? ইনক্লুসিভ আমাদের মেন ইনক্লুশনে। সবার্থ সাধক মানে হচ্ছে খুব সাধারণ অর্থ, স্পেসিফিক নয়। তাহলে বেস্ট অপশন হচ্ছে আমাদের গ্রহণশীল প্রচেষ্টা। একটা জিনিস প্রথমে বলে দিই, সিটেটের যে বাংলা কোশ্চেন, সেইগুলিতে কিন্তু বুঝতে অনেক অসুবিধা হয়, কারণ তারা বেঙ্গলিতে তো অতটা পারে না তারা। তো তারা যে ট্রান্সলেশন করে খুব ভালোভাবে করে না। তো ভালোভাবে কোশ্চেনগুলো একবার দুবার পড়ে তারপর করবে। নেক্সট কোশ্চেন দেখি আমরা: যদি সমস্ত শিক্ষার্থীগণ তাদের মতামত যথাযথভাবে প্রকাশ করতে সক্ষম হয়, তাদের সম্পর্কে যে বিচার দেওয়া হবে তা বুঝতে পারে, এবং যে পাঠ্য বিষয়টি তারা পড়ছে তা সঠিকভাবে বিশ্লেষণ করতে পারে, এইরূপ সম্ভব করার জন্য লক্ষ্য ভাষার ক্ষেত্রে প্রয়োজন কি প্রয়োজন? অপরিমিত শব্দভাণ্ডার, মাতৃভাষার সাথে অন্য ভাষার শব্দ ব্যবহার, ব্যাকরণ সম্পর্কিত নিয়মগুলি মুখস্থ করা তো হবেই না, ভাষার গঠন রীতি বুঝে নেওয়া এবং তার প্রয়োগ। তাহলে আমাদেরকে ভাষা শেখার মূল লক্ষ্য বলেছে। তো ভাষা শেখার মূল লক্ষ্য কি? ভাষা ব্যবহার করতে পারা, তাই না? তাহলে বেস্ট অপশন কি মনে হচ্ছে? ভাষার গঠন রীতি বুঝে নেওয়া এবং তার প্রয়োগ প্রয়োগ করতে পারা, তাই না? মাতৃভাষা অন্য ভাষার শব্দ ব্যবহার, এটা হচ্ছে না অপরিমিত শব্দ, কত শব্দ ভান্ডার মুখস্থ করবে। বেস্ট হচ্ছে আমাদের ভাষার গঠন রীতি বুঝে নেওয়া ও ও তার প্রয়োগ। নেক্সট: নিচের কোন বিবৃতিটি সঠিক? একটি পাঠ পড়ানোর আগে অথবা পরে প্রস্তুতিকালীন মূল্যায়ন অবশ্যই হওয়া উচিত, যা অত্যন্ত কার্যকরী। সমস্ত পার্বিক মূল্যায়নের উদ্দেশ্য শিক্ষণের উন্নয়ন। প্রস্তুতিকালীন মূল্যায়ন একটি শিক্ষার্থী ভালো, সাধারণ না দুর্বল এটি বুঝতে আমাদের সাহায্য করে। সমস্ত প্রস্তুতিমূলক কার্য মূল্যায়নের উদ্দেশ্য সাধিত করে। মূল্যায়নের উদ্দেশ্য সব ক্ষেত্রে সাধিত করে না। আর কে ভালো কে খারাপ সেটি বার করার জন্য কিন্তু আমরা মূল্যায়ন করি না। সবচেয়ে বেস্ট এখানে অপশন হচ্ছে আমাদের সমস্ত পার্বিক মূল্যায়নের উদ্দেশ্য শিক্ষণের উন্নয়ন। শিক্ষণের উন্নয়নের জন্যই তো আমরা পার্বিক মূল্যায়ন দিচ্ছি। আর এখানে
যে প্রথম কোশ্চেনটা, এই অপশনটা, একটি পাঠ পড়ানোর আগে অথবা পরে প্রস্তুতিকালীন মূল্যায়ন অবশ্যই হওয়া উচিত, যা অত্যন্ত কার্যকরী, সব ক্ষেত্রে অত্যন্ত কার্যকরী নয়। ঠিক আছে, এটাও করতে পারো, এ নাম্বার অপশনটাও হয়তো মানে ভুল বলা যাবে না, কিন্তু সব সময় অত্যন্ত কার্যকরী হবে এমন কিন্তু নয়। দ্য বেস্ট অপশন বি। দ্বিতীয় ভাষার ভাষাগত দক্ষতা অর্জন একটি অভ্যাসের ব্যাপার। এর অর্থ কি? সঠিক শব্দ ও পদবিন্যাসের দ্বারা বাক্য গঠন, ধ্বনি, শব্দ, প্রকাশভঙ্গি এবং অর্থ শিখতে হবে, স্থানীয় লোকদের মতো বাক্য গঠন, সাধারণ কথাবার্তায় যে বিশেষ বাক্য ব্যবহার করা হয় তা মুখস্থ তো হবেই না। ঠিক আছে, দ্বিতীয় ভাষার ভাষাগত দক্ষতা অর্জন একটি অভ্যাসের ব্যাপার, এর অর্থ কি? তাহলে বেস্ট এখানে কি হচ্ছে? ভাষাগত দক্ষতা অর্জন একটি অভ্যাসের ব্যাপার। অভ্যাস কি করে আসবে? দ্বিতীয় ভাষা শেখা মানে ভাষার ধ্বনি, শব্দ, অর্থ, ব্যবহার এগুলো আয়ত্ত করা। তাহলে এগুলি আমাদেরকে প্রথমে শিখতে হবে, তাই না? শুধু তো পদবিন্যাস মানে সেন্টেন্স স্ট্রাকচার গঠন করা তো শুধু আমাদের মেন উদ্দেশ্য নয়। স্থানীয় লোকদের মতো বাক্য গঠন করতে হবে, তারও কোনো মানে নেই। এ হচ্ছে আমাদের অ্যান্সার। 6 নম্বর, যখন কোনো শিক্ষার্থীর একটি নির্দিষ্ট শিখন অযোগ্যতার লক্ষ্য নির্ধারিত করা সম্ভব হয়, তখন সেই তথ্যের ভিত্তিতে পঠন ও লিখনের মধ্যস্থতা করা সম্ভব হবে কি করবে? গুরুত্বপূর্ণ বিষয়ের অভ্যাস করিয়ে, পিতা-মাতাকে পরামর্শ দানের মাধ্যমে, সংশোধনমূলক শিক্ষণের মাধ্যমে, শিক্ষার্থীকে পরামর্শ দানের মাধ্যমে। তাহলে অভ্যাস করা ঠিক আছে, কিন্তু সব ক্ষেত্রে তো সবসময় আমরা অভ্যাসটাকে নেগেটিভ ভাবে নিই। লার্নিং ডিসেবিলিটি থাকলে রিমিডিয়াল টিচিং সবচেয়ে কার্যকর। ঠিক আছে, রিমিডিয়াল টিচিং বা সংশোধনমূলক শিক্ষণের মাধ্যমে কিন্তু আমরা মধ্যস্থতা করব। শুধু প্র্যাকটিস করানো যথেষ্ট নয়। ঠিক আছে, প্যারেন্টাল কাউন্সেলিং সহায়ক হলেও ডাইরেক্ট ইন্টারভেনশন ঠিক হবে না। আর কাউন্সেলিং ইমোশনাল সাপোর্ট দেয়, কিন্তু সবচেয়ে বেস্ট অপশন এখানে রেমিডিয়াল টিচিং। লক্ষ্য ভাষার ক্ষেত্রে ব্যাকরণ শিক্ষণ। লক্ষ্য ভাষার ক্ষেত্রে টার্গেট ল্যাঙ্গুয়েজ ব্যাকরণ শিক্ষণ। ব্যাকরণের সার্বিক জ্ঞান লাভের জন্য প্রযুক্তিমূলক উপকরণ অত্যন্ত প্রয়োজন। শিক্ষার্থীদের কাছ থেকে প্রচুর উৎসাহ দাবি করে, পাঠ্য বিষয়ের মূল্যায়ন করে এবং ভাষা যে নিয়মে আবদ্ধ তার প্রতি সচেতনতার বিকাশ ঘটায়, ভাষা ব্যবহারে শিক্ষার্থীদের প্রোৎসাহিত করে। তাহলে গ্রামার টিচিং এর গুরুত্বপূর্ণ উদ্দেশ্য কি? ভাষার নিয়ম সম্পর্কে জানা বা সচেতন করা। তাহলে এখানে বেস্ট অপশন কি মনে হচ্ছে? পাঠ্য বিষয়ের মূল্যায়ন করে এবং ভাষা যে নিয়মে আবদ্ধ তার প্রতি সচেতনতার বিকাশ ঘটায়। ঠিক আছে, এ নম্বর যদি দেখি তাহলে টেকনোলজি সাহায্য করতে পারে, কিন্তু গ্রামার শেখার জন্য কি অপরিহার্য? অপরিহার্য নয়। তারপর নেক্সট, উৎসাহ দরকার, কিন্তু এটি গ্রামার টিচিং এর মূল উদ্দেশ্য কি? মূল উদ্দেশ্য নয়। আর লাস্ট যেটা হচ্ছে ল্যাঙ্গুয়েজ ইউজ এনকারেজ করা এর উদ্দেশ্য, কিন্তু গ্রামারের স্পেসিফিক ফোকাস কি? রুল অ্যাওয়ারনেস। তাহলে পাঠ্য বিষয়ের মূল্যায়ন করে এবং ভাষা যে নিয়মে আবদ্ধ তার প্রতি সচেতনতার বিকাশ ঘটায়, এটাই বেস্ট অপশন। নেক্সট, বন্ধনীভুক্ত কোনো বয়সে শিক্ষার্থীরা তাদের আহরিত বিশেষ ভাষা অভিজ্ঞতার দ্বারা সবচেয়ে বেশি প্রভাবিত হয় এবং সেই ভাষার পরিমাণ এবং সার্থকতাকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করে। বন্ধনীভুক্ত কোন বয়সী শিক্ষার্থীরা তাদের আহরিত বিশেষ ভাষা অভিজ্ঞতা দ্বারা সবচেয়ে বেশি প্রভাবিত হয় এবং সেই ভাষার পরিমাণ ও সার্থকতাকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করে? তাই সবচেয়ে ল্যাঙ্গুয়েজ ডেভেলপমেন্ট কোন বয়সে সবচেয়ে বেশি হয়? আমরা জানি যেটা আর্লি চাইল্ডহুড, 6 থেকে 12। 6 থেকে 12 তো এখানে অপশনই নেই, 9 থেকে 12 আছে, তাই না? তা এই বয়সে কি এর মধ্যে ভাষাগত অভিজ্ঞতা অর্জন অনেকটা করেছে ছেলেমেয়েরা, ভাষার ব্যবহার ও অর্থ নিয়ন্ত্রণ করার চেষ্টা করে এই বয়সেই। সবচেয়ে বেস্ট অ্যান্সার এটি। ঠিক আছে, 1 থেকে 4 বছর বয়সে ল্যাঙ্গুয়েজ অ্যাকুইজিশন শুরু হয়, কিন্তু ল্যাঙ্গুয়েজের কন্ট্রোল তো আসে না 1 থেকে 4 বছর বয়সে। সেই তো একটা দুটো করে ভাষা তারা বলতে শিখে, মানে শব্দ বলতে শিখে। 15 থেকে 17 এটার ভাষাগত অভিজ্ঞতা অনেকটা বেড়ে যায়, তাই না? ক্রিটিক্যাল ডেভেলপমেন্ট স্টেজ সে যেটা 12 বছর, সেটা তো পেরিয়ে যাচ্ছে। আর 10 থেকে 14 কাছাকাছি হলেও 6 থেকে যেটা আমরা 12 পড়েছি, তো এটা সবচেয়ে বেস্ট হচ্ছে, তাই না? এটাও কাছাকাছি, কিন্তু এই মুহূর্তে এটাই নিচ্ছি। নেক্সট, একটি দ্বিভাষিক শিক্ষামূলক শ্রেণীকক্ষে শিক্ষক শিক্ষার্থীদের নিজস্ব ভাষা এবং লক্ষ্য দুটোতেই কথা বলবেন। শিক্ষক কেবলমাত্র লক্ষ্য ভাষা বলবেন, শিক্ষার্থীরা শ্রেণীকক্ষে একই ভাষা ব্যবহার করবে, শিক্ষার্থীদের ভাষাতেই শিক্ষক কথা বলবেন। তাহলে বাইলিঙ্গুয়াল ক্লাসরুম, এখানে দুটো ভাষার
ব্যালেন্স হওয়া উচিত, তাই তো? তাহলে শিক্ষক শিক্ষার্থীদের নিজস্ব ভাষা ও লক্ষ্য দুটোতেই কথা বলবেন, ঠিক আছে? এবারে হতে পারে যে তোমরা এমন কোথাও পড়ে গেলে যেখানে হয়তো সাঁওতালি এলাকাতে পড়ে গেলে, তো গিয়ে পরেই তো আর সাঁওতাল ভাষায় কথা বলতে পারবে না। এবারে সেখানে যদি 1-2 বছর তুমি রয়ে যাও, অনেক দিন ধরে কাজ করছো, তাহলে তো তখন কিন্তু তোমাকে সাঁওতালি ভাষাটা কিছুটা হলেও আয়ত্তে আনতে হবে, তাই না? তাহলে এটাই হচ্ছে আমাদের বেস্ট অপশন। তারপর এই অপশনগুলো আশা করি আর এক্সপ্লেন করার দরকার নেই। একজন শিক্ষক তার বক্তৃতার আধুনিকীকরণ করার জন্য একটি নথিভুক্ত চিত্র এবং সংকলিত অনুষ্ঠানের দর্শন ভিত্তিক নথি ব্যবহার করেন এবং গৃহকার্যের ক্ষেত্রে এগুলি ব্যবহার করতে দেন। এই প্রক্রিয়াটি শিক্ষার্থীদের সাহায্য করে কিসে? একটি অসাধারণ উপস্থাপনার মাধ্যমে নিজেকে উন্মোচিত করতে, নিজেকে প্রোৎসাহিত করতে এবং নিজে নিজে পড়তে, নিজের স্বতন্ত্র আগ্রহকে খুঁজে পেতে, কেবলমাত্র নির্দেশিত বিষয় নিয়ে অধ্যয়ন থেকে দূরে সরে থাকতে। তাহলে ভিডিও এডিটিং ও মাল্টিমিডিয়া সেলফ লার্নিং ও মোটিভেশন, এগুলি মোটিভেশন বাড়ায়, তাই না? ভিডিও এডিটিং প্রোগ্রাম আর মাল্টিমিডিয়া যেগুলো, সেগুলো সেলফ লার্নিংকে মোটিভেট করে। তো এই ক্ষেত্রে নিজেকে প্রোৎসাহিত করতে এবং নিজে নিজে পড়তে, এটা হচ্ছে সবচেয়ে বেস্ট অ্যান্সার, ঠিক আছে? এবার 1 নম্বর কি হচ্ছে, একটি অসাধারণ উপস্থাপনার মাধ্যমে নিজেকে উন্মোচিত করতে, এগুলো তো সেকেন্ডারি। নিজের স্বতন্ত্র আগ্রহকে খুঁজে পেতে, এটা ইন্টারেস্ট হবে, ঠিক আছে, কিন্তু নিজেকে এই এই অপশনটা তো আরো ভালো, এটা হচ্ছে, ঠিক আছে? কেবলমাত্র নির্দেশিত বিষয় নিয়ে অধ্যয়ন থেকে দূরে সরে থাকতে, এটা তো গাইডেড লার্নিং থেকে দূরে সরানোর উদ্দেশ্য নয়, তাহলে এটা আমাদের হচ্ছেই না, তাই তো? নেক্সট, ভাষা মনস্তত্ত্বে যথাযথ প্রাসঙ্গিক ব্যাকরণ বলতে বোঝায় অভ্যাস কার্যের উপর কম গুরুত্ব দিয়ে ব্যাকরণ ও লিখিত কার্যের মধ্যে সংযোগ খুঁজে বের করা, ব্যাকরণের পরিচ্ছন্ন শিক্ষণ প্রণালী, বিশুদ্ধীকরণের জন্য নথিভুক্ত সাধারণ বার্তালাপ শ্রবণ, গৃহীত কার্যাবলীর অর্জিত দক্ষতার মাধ্যমে ব্যাকরণ শেখা, যেমন পঠন ও শ্রবণ। তাহলে সাইকোলিঙ্গুইস্টিক অ্যাপ্রোচ, ভাষা মনস্তত্ত্ব, এটি কি অনুযায়ী গ্রামার ন্যাচারালি অ্যাকোয়ার্ড হয়, এখানে বলা আছে। তো ন্যাচারালি অ্যাকোয়ার্ড হচ্ছে কোন অপশনটাতে সবচেয়ে বেস্ট? দেখো, এই 4 নম্বর, গৃহীত কার্যাবলীর অর্জিত দক্ষতার মাধ্যমে ব্যাকরণ শেখা, যেমন পঠন এবং শ্রবণ, তাই না? অভ্যাস কার্যক্রমে কম গুরুত্ব দিয়ে ব্যাকরণ ও লিখিত কার্যের মধ্যে সংযোগ খুঁজে বের করা, এটা ট্র্যাডিশনাল ধারণা, এটা চলবে না। ব্যাকরণের পরিচ্ছন্ন শিক্ষণ প্রণালী, পরিচ্ছন্ন গ্রামার টিচিং, কমিউনিকেটিভ নয়। বিশুদ্ধীকরণের জন্য নথিভুক্ত সাধারণ বার্তালাপ শ্রবণ, এটা সাধারণ বার্তালাপ শ্রবণ, নথিভুক্ত মানে হচ্ছে তোমার রেকর্ডেড কনভারসেশন, যেটা যেটা রেকর্ড করে রাখা হয় দিয়ে পরে শোনা হয়, এগুলি ঠিক নয়। সবচেয়ে বেস্ট হচ্ছে আমাদের ডি। একজন শিক্ষার্থী চিন্তাগ্রস্ত, তাকে অন্যমনস্ক লাগছে এবং যতটা গ্রহণ করা উচিত তার কাছ থেকে ততটা সাড়া পাওয়া যাচ্ছে না। এরূপ অবস্থা শিক্ষা গ্রহণের ক্ষেত্রে যে বাধা সৃষ্টি করে তা হলো মানসিক বিকারজনিত, জ্ঞান সংক্রান্ত, আবেগজনিত, শারীরিক। তাহলে চিন্তাগ্রস্ত, অন্যমনস্ক, তাহলে ইমোশনাল ব্যারিয়ার সৃষ্টি হচ্ছে। তার বেস্ট অপশন কি? আবেগজনিত, তাই না? ইমোশনাল। নেক্সট, কি ধরনের প্রশ্ন শিশুদের চিন্তাশক্তির প্রসারে সহায়তা করবে? সম্পূর্ণভাবে পাঠ্যপুস্তক নির্ভর প্রশ্ন, ব্যক্তিগত প্রতিক্রিয়ামূলক প্রশ্ন, বন্ধ প্রশ্ন, বাস্তব তথ্যভিত্তিক প্রশ্ন। তাহলে এই শিশুদের স্বাধীনভাবে ভাবতে সাহায্য করে কোন প্রশ্ন? পার্সোনাল রেসপন্স কোশ্চেন, সম্পূর্ণ পাঠ্যপুস্তক নির্ভর তো হবে না, ক্লোজ এন্ডেড কোশ্চেন হবে না, ফ্যাকচুয়াল কোশ্চেনও হবে না। বেস্ট হচ্ছে আমাদের বি। বি হচ্ছে আমাদের অ্যান্সার। লিখিত কার্য মূল্যায়নের 5ম স্তরে একটি শিক্ষার্থী বিশেষ দক্ষতা লাভ করবে এবং এমন ভাষা ব্যবহার করবে যা পাঠকের মনে প্রভাব ফেলবে। এই লিখিত কার্যটি সম্পর্কে লেখকের কাছ থেকে প্রত্যাশা থাকে কাল্পনিক বিস্মরণ দিতে চেষ্টা করবে, একটি বিস্তৃত বিবরণ পেশ করবে, আকর্ষণীয়ভাবে উপস্থাপিত করবে, একটি সুনির্দেশিত সারমর্ম লিখবে। তাহলে উচ্চমানের রাইটিং রিডারের উপর কি প্রভাব ফেলবে? আকর্ষণীয়ভাবে উপস্থাপিত করতে হবে, তাই না? যত ভালোভাবে লিখবে তত আকর্ষণ হবে। তাহলে সি হচ্ছে আমাদের অ্যান্সার। কাল্পনিক বিস্মরণ মানে ইমাজিনেশন, শুধুমাত্র ইমাজিনেশন যথেষ্ট নয়। একটি বিস্তৃত বিবরণ পেশ করবে মানে শুধু ডিটেলস দিলেই কি সেটা এফেক্টিভ রাইটিং হবে? হবে না। একটি সুনির্দেশিত সারমর্ম লিখবে মানে সামারি রাইটিং যদি করে দেয় তাহলে কি ভালো হবে? তা হবে না। তার সবচেয়ে বেস্ট হচ্ছে সি। যা বলা হলো শিক্ষার্থীকে তা নিজের ভাষায় বলতে বলা, এটা সমাহরণ, না তথ্য পরিবেশন, না সংক্ষিপ্তীকরণ, না পুনঃস্মরণ? তাহলে পুনঃস্মরণ মানে যেটা বলা হলো সেটাকে আবার বলা, তাই না? রিকল করা, পুনঃস্মরণ। সমাহরণ মানে কি? অ্যাসিমিলেশনের সঙ্গে এটার কোনো সঙ্গ নেই। তথ্য পরিবেশন মানে হচ্ছে
তথ্য পরিবেশন করা, যেটা আমার জানা আছে সেটাকে পরিবেশন করা, এটাও হবে না। সংক্ষিপ্তীকরণ মানে সামারাইজেশন যেটাকে বলি, সেটাও হবে না। যা বলা হলো শিক্ষার্থীকে তার নিজের ভাষায় বলতে বলা, পুনঃস্মরণ। ঠিক আছে, ডি হচ্ছে আমাদের অ্যান্সার। শ্রেণীকক্ষে পাঠ্য বিষয় চিত্রলেখ, চলচ্চিত্র এবং ধ্বনির একীকরণ কোন বিষয়ে সর্বাপেক্ষা গ্রহণযোগ্য? নীতি শিক্ষামূলক বর্ণনা, বহুধাম বহুমাধ্যম মাধ্যমতা, অনুসন্ধানমূলক শিক্ষা, পাঠ্য বিষয়গত বিশ্লেষণ। তাহলে টেক্সট, গ্রাফিক্স, অ্যানিমেশন, সাউন্ড, এগুলোর একত্র ব্যবহারকে আমরা কি বলি? মাল্টিমিডিয়া, তাই না? তো মাল্টিমিডিয়া, গ্রাফিক্স আছে, অ্যানিমেশন আছে, ধ্বনি আছে, তাহলে বহু মাধ্যম বা মাল্টিমিডিয়া। নীতি শিক্ষামূলক বর্ণনা কি? এগুলা ডিডাক্টিক, যেটাকে বলে শিক্ষণ চিত্র, তাহলে এটা হচ্ছে না। অনুসন্ধানমূলক শিক্ষা মানে কি? হিউরিস্টিক ডিসকভারি যেটাকে বলে, লার্নিং, এটাও হচ্ছে না। পাঠ্য বিষয়গত পাঠ্য বিষয়গত বিশ্লেষণ সর্বাপেক্ষা গ্রহণযোগ্য হচ্ছে না, তাহলে বি হচ্ছে আমাদের অ্যান্সার। চতুর্থ শ্রেণীতে দ্বিতীয় ভাষা শিক্ষণ প্রক্রিয়ায় ভাষা নির্বাচনের সময় কোন নীতিটি গ্রহণযোগ্য? বিষয়টিতে উত্তরে প্রত্যাশিত শব্দ সংখ্যা, প্রাসঙ্গিকতা, সুসজ্জিত ভাষার ব্যবহার, অনিশ্চিত ভাষার ব্যবহার। তাহলে ক্লাস 4 লার্নার্স, তাহলে এদের জন্য সহজ আর রিলিভেন্ট ল্যাঙ্গুয়েজ দরকার, তাই তো? তাহলে সবচেয়ে বেস্ট অপশন কি? আমাদের প্রাসঙ্গিকতা। রেলিভেন্স থাকবে তবে তো সে একটা চতুর্থ শ্রেণীর জন্য ঠিক হবে। বিষয়টিতে উত্তরে প্রত্যাশিত শব্দ সংখ্যার সঙ্গে ওয়ার্ড লিমিটের সঙ্গে কোনো সঙ্গ নেই। সুসজ্জিত ভাষার ব্যবহার হতে পারে, কিন্তু যত সাজাতে যাবে তত সেটি কঠিন হবে। অনিশ্চিত ভাষার ব্যবহার মানে অনিশ্চিত ভাষা যদি ব্যবহার করে সেটা কনফিউশন তৈরি করবে, তাহলে বেস্ট অপশন হচ্ছে আমাদের বি। ব্যাকরণ শিক্ষার মুখ্য উদ্দেশ্য কি? শিক্ষার্থীর বাচন দক্ষতার উন্নয়ন, শিক্ষার্থীর স্মৃতিশক্তি বাড়ানো, শিক্ষার্থীর সামগ্রিক দক্ষতার মূল্যায়ন, উচ্চারণ ও নির্ভুল ব্যবহারের উন্নতি সাধন। ব্যাকরণ শিক্ষা, তাহলে ব্যাকরণ শিক্ষার মূল ইয়া কি? অ্যাকিউরেসি আর কারেক্টনেস, তাই তো? তাহলে উচ্চারণ ও নির্ভুল ব্যবহার, সেই জন্যই তো আমরা ব্যাকরণ শিখি, তাই ডি হচ্ছে আমাদের অ্যান্সার। ঠিক আছে, বাচন দক্ষতা মানে স্পিকিং স্কিল, সেটা ব্যাকরণের সঙ্গে সঙ্গ নেই, আমরা ব্যাকরণ না শিখেও আমাদের বাচন দক্ষতা বাড়াতে পারি। স্মৃতিশক্তি বাড়ানোর সঙ্গে এটার কোনো সঙ্গ নেই। আর শিক্ষার্থী সামগ্রিক মূল্যায়ন, ব্যাকরণ শিক্ষার মাধ্যমে কি মূল্যায়ন করবো? তাহলে এটাও হচ্ছে না, ডি হচ্ছে আমাদের অ্যান্সার। নেক্সট, সাম্প্রতিককালে ব্যাকরণে কিসের উপর অধিক গুরুত্ব দেওয়া হবে? বিশুদ্ধ ব্যাকরণ শেখানোর উদ্দেশ্যে, ব্যাকরণ সম্পর্কিত নিয়মের অভ্যাস, বিভিন্ন বিষয়কে কেন্দ্র করে বাক্য গঠন রীতি ও কাল অনুযায়ী বিভিন্ন রূপ, দ্বিতীয় ভাষা শিক্ষার প্রাথমিক পর্যায়ে ব্যাকরণ শেখানো। তাহলে আধুনিক গ্রামার টিচিং অনেকটা কি কনটেক্সচুয়াল ইউজের উপর জোর দেয়, তাই না? তো সেই ক্ষেত্রে আমাদের বেস্ট অপশন কি হচ্ছে? বিভিন্ন বিষয়কে কেন্দ্র করে বাক্য গঠন রীতি এবং কাল অনুযায়ী বিভিন্ন রূপ, এটি হচ্ছে আমাদের বেস্ট অপশন। বিশুদ্ধ ব্যাকরণ শেখানোর উদ্দেশ্য, এটা বিশুদ্ধ ব্যাকরণের ব্যাপার কিন্তু পুরনো হয়ে গেছে, এখন আর বিশুদ্ধ ব্যাকরণ শেখানোর উদ্দেশ্য নেই। ব্যাকরণ সম্পর্কিত নিয়মের অভ্যাস, এটা হচ্ছে ড্রিল মেথডের মধ্যে চলে আসছে, ড্রিল মেথড কিন্তু এখন নেগেটিভ। দ্বিতীয় ভাষা শিক্ষার প্রাথমিক পর্যায়ে ব্যাকরণ শেখানো, বিগিনিং স্টেজে হেভি গ্রামার চলবে না, তাহলে এটাও আমাদের হচ্ছে না, বেস্ট অপশন হচ্ছে আমাদের সি। পাঠ বিশ্লেষণের সময় একজন শিক্ষার্থী নিচের কোনটি করে? তথ্যগুলিকে একত্রিত অথবা সুবিন্যস্ত করার জন্য পড়ে পড়ে বুঝতে চেষ্টা করে, মূল বিষয় ধারণা বা সারমর্ম বোঝার জন্য পাঠ্য বিষয়টি বারবার দেখতে থাকে, অসংলগ্ন বর্ণনা থেকে কোনো বিশেষ তথ্য মনোযোগ সহকারে খুঁজতে চেষ্টা করে, পড়ার পর প্রাসঙ্গিক তথ্যগুলি গুছিয়ে লেখার চেষ্টা করে। তাহলে টেক্সট অ্যানালিসিস মানে কি? তথ্য সংগঠিত ও ইন্টারপ্রেট করতে হবে। তো সবচেয়ে বেস্ট অ্যান্সার এখানে কি? এ, তথ্যগুলিকে একত্রিত অথবা সুবিন্যস্ত করার জন্য পড়ে বুঝতে চেষ্টা করে, তাই তো? বাকিগুলো দেখে নিই। মূল বিষয় ধারণা বা সারমর্ম বোঝার জন্য পাঠ্য বিষয়টি বারবার দেখতে থাকে, এটা তো জিস্ট রিডিং, তাহলে এটা হচ্ছে না। অসংলগ্ন বর্ণনা থেকে কোনো বিশেষ তথ্য মনোযোগ সহকারে খুঁজতে চেষ্টা করে, মানে স্ক্যানিং, স্ক্যানিং এখানে চলছে না। পড়ার পর প্রাসঙ্গিক তথ্যগুলি গুছিয়ে লেখার চেষ্টা করে, মানে রাইটিং অ্যাক্টিভিটির মধ্যে পড়ে পড়ে যাচ্ছে, তাহলে আমাদের পাঠ বিশ্লেষণের কথা বলেছে, তাহলে এই হচ্ছে আমাদের বেস্ট অ্যান্সার। দ্বিতীয় শ্রেণীর শিক্ষার্থীরা পাঠ্য বিষয়ের কোন স্তর পর্যন্ত নিজে পড়ার যোগ্যতা অর্জন করেছে তা নির্ধারণ করতে শিক্ষক শিক্ষিকাদের নিচের কোন বিষয়টি লক্ষ্য করতে হবে? এ, সংযোগ স্থাপনের জন্য সর্বনাম এবং সংযোজনমূলক অব্যয়ের ব্যবহার, বর্ণনার সাথে অনুচ্ছেদটির গঠনগত বৈশিষ্ট্যকে মেলানো, অনুচ্ছেদটির সারমর্মের উপস্থাপনা, ছাপার অক্ষরগুলি চিনবে এবং যেখানে অসুবিধা হবে সেখানে আঙুলের সাহায্যে দেখাবে। তাহলে দ্বিতীয় শ্রেণী মানে আর্লি রিডিং রেডিনেস যেটাকে আমরা বলি, প্রথম প্রথম যে পড়তে শিখছে তারা,
এই সময় তারা কি করবে, তারা ছাপার অক্ষরগুলি চিনবে এবং যেখানে অসুবিধা হবে সেখানে আঙ্গুল দিয়ে সাহায্য দেখাবে, মানে আমাদের কাছে সাহায্য নেবে টিচারদের কাছে। সর্বনাম বা কনজাংশন এগুলো তো এই দ্বিতীয় শ্রেণীতে আসছে না, তাহলে এটা হচ্ছে না। বর্ণনার সাথে অনুচ্ছেদের গঠনগত বৈশিষ্ট্যকে মেলানো, মানে স্ট্রাকচার মেলানো, এটাও দ্বিতীয় শ্রেণীতে আসছে না। অনুচ্ছেদটির সারমর্মের উপস্থাপনা, সামারি রাইটিং দ্বিতীয় শ্রেণীতে করবে না, তাহলে তিনটেই হচ্ছে না, ডি হচ্ছে বেস্ট অ্যান্সার। শিক্ষার্থীর মূল্যবোধ ও আচরণ মূল্যায়নের ক্ষেত্রে অত্যন্ত প্রয়োজনীয় কি? ঐকিক মূল্যায়ন, পার্বিক মূল্যায়ন, সংশ্লিষ্ট অন্যান্য ঘটনার নথি, দায়িত্বপ্রাপ্ত কার্যের বিবরণ। তাহলে বলেছে মূল্যবোধ ও আচরণ মানে হচ্ছে ভ্যালুস আর বিহেভিয়ার, সেটা তো আমরা কন্টিনিউয়াস অবজারভেশনের মাধ্যমে বুঝতে পারবো, তাই না? তো কন্টিনিউয়াস অবজারভেশন কোনটাতে হয়? অ্যানেকডোটাল রেকর্ডস এটাতে হয়, তাই তো? পোর্টফোলিওতেও হয়, কিন্তু পোর্টফোলিওতে সেটা অনেক দিন ধরে থাকে, এটাও হতে পারে। যদি এই অপশন না থাকে তখন পোর্টফোলিও করবে। পার্বিক মূল্যায়ন হচ্ছে না, বছরের শেষে যে পরীক্ষা সেখানে মূল্যবোধ আচরণ মূল্যায়ন খুব ভালো হচ্ছে না। ঐকিক মূল্যায়ন এটা ইউনিট টেস্ট মেনলি, এটা কিন্তু একাডেমি। তাহলে বেস্ট অ্যান্সার হচ্ছে আমাদের সি। জানা অজানা বিভিন্ন বিষয়ের আলোচনায় অংশগ্রহণ এবং ফলপ্রসূ উপস্থাপনা এই দুটি ক্রিয়াকলাপের জন্য প্রয়োজন কি? মৌখিক যোগাযোগ স্থাপন, পঠন, ইন্টারনেটের সাহায্য গ্রহণ, একটি পৃথক দৃষ্টিভঙ্গি নিয়ে পুনর্লেখন। তাই ডিসকাশন ও প্রেজেন্টেশন এটা কি? ওরাল কমিউনিকেশনের অংশ, মৌখিক। তাহলে এটার বেস্ট অ্যান্সার এখানে বলেই দিয়েছে মৌখিক যোগাযোগ স্থাপন। পঠন কেন হবে না? এটা রিডিং স্কিল, এটা আলাদা। ইন্টারনেটের সাহায্য, ইন্টারনেট সবসময় এসেন্সিয়াল নয়। একটি পৃথক দৃষ্টিভঙ্গি নিয়ে পুনর্লিখন, রাইটিং এখানে মূল স্কিল নয়। তাহলে এ হচ্ছে আমাদের বেস্ট অ্যান্সার। নেক্সট, শিখন প্রক্রিয়া সরল থেকে জটিল হতে থাকে যদি কোনো কারণে একজন শিক্ষার্থীর প্রাথমিক জ্ঞান থাকে তার জন্য নিচের কোন পদ্ধতিটি সর্বাপেক্ষা গ্রহণযোগ্য? দৃষ্টিগ্রাহ্য এবং অথবা উদ্দেশ্য পরিকল্পিত নির্দেশ, কোনো বক্তৃতা নয়। সরাসরি বক্তৃতা এবং অথবা দৃষ্টিগ্রাহ্য নির্দেশ, উচ্চ স্তরের দৃষ্টিগ্রাহ্য নির্দেশ, কোনো বক্তৃতা নয়। সরাসরি বক্তৃতা এবং অথবা উদ্দেশ্য পরিকল্পিত নির্দেশ। তাহলে যদি প্রাথমিক জ্ঞান কম থাকে তাহলে ভিজুয়াল ও ম্যানিপুলেটিভ ইনস্ট্রাকশন দরকার, মানে যেটা দৃষ্টিগ্রাহ্য আর কি বলে উদ্দেশ্য পরিকল্পিত। তা সবচেয়ে বেস্ট অ্যান্সার এখানে হচ্ছে দৃষ্টিগ্রাহ্য অথবা উদ্দেশ্য পরিকল্পিত নির্দেশ, কোনো বক্তৃতা নয়। ঠিক আছে? সরাসরি বক্তৃতা বেশি যদি লেকচার দিই সেটা কিন্তু ইনএফেক্টিভ। উচ্চ স্তরের দৃষ্টিগ্রাহ্য মানে হাই লেভেল ভিজুয়াল যথেষ্ট নয়। ডি হচ্ছে আমাদের সরাসরি বক্তৃতা মানে লেকচার, খুব বেশি লেকচার, সেটাও এখানে চলছে না। তাই এ হচ্ছে আমাদের বেস্ট অ্যান্সার। সংযোগ স্থাপনের ক্ষেত্রে ধ্বনিতত্ত্বের সূত্র অনুযায়ী ভাষার একটি সুনিয়ন্ত্রিত উদ্দেশ্য আছে, এর অর্থ কি? ভাষা ব্যবহারের মাধ্যমে সংযোগ স্থাপন, গ্রাম্য উচ্চারণগুলির অনুকরণ, ভাষা ব্যবহারের মাধ্যমে শেখা ও নতুন কিছু জানা, ভাষা ব্যবহারের মাধ্যমে অন্যের আচরণ নিয়ন্ত্রিত করা। তাহলে ল্যাঙ্গুয়েজ নলেজ কনস্ট্রাকশনের মাধ্যমে হয়, তাই তো? তাহলে এখানে বেস্ট অপশন কি মনে হচ্ছে? ভাষা ব্যবহারের মাধ্যমে অন্যের আচরণ নিয়ন্ত্রিত করতে পারবো না, ভাষা ব্যবহারের মাধ্যমে শেখা ও নতুন কিছু জানা, এটা হচ্ছে বেস্ট অ্যান্সার। ভাষা ব্যবহারের মাধ্যমে অন্যের আচরণ কিভাবে নিয়ন্ত্রণ করবো, এটা তো হচ্ছেই না। গ্রাম্য উচ্চারণগুলো অনুকরণ, ইমিটেশন ভালো নয়। ভাষা ব্যবহারের মাধ্যমে সংযোগ স্থাপন, কমিউনিকেশন, এটার আংশিক অর্থ, তাহলে এটা হচ্ছে না, বেস্ট অ্যান্সার হচ্ছে আমাদের সি। শ্রেণীকক্ষে খেলাধুলার মাধ্যমে ভাষাগত দক্ষতা অর্জনে শিক্ষার্থীদের জন্য সে বিষয়টি বাঞ্ছনীয় বা বাঞ্ছনীয়। অধিক সাহিত্য পাঠে উৎসাহিত করা, প্রযুক্তিমূলক কার্যাবলীর তুলনায় কম দামি উপকরণের ব্যবহার, মূল্যায়ন এবং অর্জিত জ্ঞানের মধ্যে সম্পর্ক স্থাপন, অতিরিক্ত পাঠ্যপুস্তক ব্যবহারের প্রবণতা। তাহলে ল্যাঙ্গুয়েজ গেমসের মাধ্যমে অ্যাসেসমেন্ট ও লার্নিং কানেক্ট করা যায়, তাই তো? তাহলে আমরা যদি মূল্যায়ন ও অর্জিত জ্ঞানের মধ্যে সম্পর্ক স্থাপন করি তা সেটা হচ্ছে সবচেয়ে বেস্ট অ্যান্সার। অধিক সাহিত্য পাঠে উৎসাহিত করা, লিটারেচার রিডিং, আমরা যেটা এটা পেপার ওয়ান দিচ্ছি আমরা, তাই না? পেপার ওয়ানে 1 থেকে 5 ছেলেমেয়েরা থাকবে। এটা কি বলে লিটারেচার রিডিং গ্রামার বেসড লার্নিং নয়। তারপর এটা তো হচ্ছেই না। প্রযুক্তিমূলক কার্যাবলীর তুলনায় কম দামে উপকরণে, কম দামি বেশি দামি এগুলো যদি অপশন কিছু না থাকে ভালো তখন এগুলো করবো, তার আগে না। অতিরিক্ত পাঠ্যপুস্তক ব্যবহারের প্রবণতা, এক্সট্রা টেক্সট বুক ল্যাঙ্গুয়েজ গেমস এর সঙ্গে সম্পর্কিত কিন্তু নয়। তাহলে বেস্ট অ্যান্সার হচ্ছে আমাদের সি।
ভাষাগত বিভিন্নতা রয়েছে, এরূপ একটি শ্রেণীকক্ষে সুসংগতিপূর্ণ শিখন পরিবেশ সৃষ্টির জন্য নিচের কোন পদ্ধতিটি সর্বাপেক্ষা গ্রহণীয়? অনবরত মাতৃভাষা ব্যবহার করে, লক্ষ্য ভাষার সুশৃঙ্খল প্রয়োগ, শিক্ষণ প্রণালী ও যোগাযোগের উন্নতির জন্য সুসংগঠিত পারস্পরিক আদান-প্রদান ও কার্যাবলীর প্রয়োগ, যখন লক্ষ্য ভাষা ব্যবহৃত হচ্ছে না তখন সেই সম্পর্কিত সুবিধা প্রত্যাহার করে। তাহলে ইন্টারাকশন ডাইভার্স ক্লাসরুমের সবচেয়ে গুরুত্বপূর্ণ উপাদান। ঠিক আছে, তাহলে সেই ক্ষেত্রে কি হবে? যোগাযোগ এর উন্নতি, শিক্ষণ প্রণালী ও যোগাযোগের উন্নতির জন্য সুসংগঠিত পারস্পরিক আদান প্রদান ও কার্যাবলীর প্রয়োগ, এটা হচ্ছে বেস্ট অ্যান্সার। অনবরত মাতৃভাষা সবসময় মাদার টাং যথেষ্ট নয়, লক্ষ্য ভাষা সুশৃঙ্খল প্রয়োগ শুধুমাত্র আবার টার্গেট ল্যাঙ্গুয়েজে যদি ব্যবহার করি তাও ভালো নয়। যখন লক্ষ্য ভাষা ব্যবহৃত হচ্ছে না তখন সেই সম্পর্কিত সুবিধা প্রত্যাহার করা, সুবিধা প্রত্যাহার হচ্ছে না, প্রত্যাহার করা ঠিক নয়, তাহলে সি হচ্ছে আমাদের অ্যান্সার। ভাষা অর্জনের ক্ষেত্রে শব্দগত জ্ঞান উন্নয়ন, লেক্সিক্যাল ডেভেলপমেন্ট বোঝায় অর্জিত ভাষার প্রতি আগ্রহ বাড়িয়ে তোলা, ব্যাকরণগত উন্নয়ন পর্যায়, বাক্য গঠন বা পদবিন্যাসগত জ্ঞান অর্জন, সামাজিক ব্যক্তিগত ইত্যাদি শব্দ সম্পর্কিত অর্জিত জ্ঞান। তাহলে লেক্সিক্যাল ডেভেলপমেন্ট মানে কি? ভোকাবুলারি নলেজ বৃদ্ধি, তাই তো, ভোকাবুলারি বৃদ্ধি করা। তাহলে সবচেয়ে বেস্ট অ্যান্সার কি এখানে? সামাজিক ব্যক্তিগত ইত্যাদি শব্দ সম্পর্কিত অর্জিত জ্ঞান। ঠিক আছে, বাকিগুলো কেন হবে না? অর্জিত ভাষার প্রতি আগ্রহ বাড়িয়ে তোলা, ইন্টারেস্ট ডেভেলপমেন্ট, লেক্সিক্যাল হচ্ছে না, ব্যাকরণগত উন্নয়ন পর্যায়, গ্রামার ডেভেলপমেন্ট আলাদা জিনিস, বাক্য গঠন বা পদবিন্যাসগত জ্ঞান অর্জন, সিনট্যাক্স যেটাকে আমরা বলছি পদবিন্যাস, এটা আলাদা জিনিস। তাহলে সবচেয়ে বেস্ট হচ্ছে আমাদের ডি। বিদ্যালয় সম্পর্কে লোকদের কথাবার্তা থেকে তুমি 5টি ছোট ছোট মন্তব্য শুনবে। নিচের বানান ভুল, নিচের বিবৃতিগুলি পড়া। এখন ক থেকে ও পর্যন্ত প্রতিটি বিবৃতির সাথে 1 থেকে 5 পর্যন্ত 5 জন বক্তাকে মেলাও। এই নথিভুক্ত আলোচনা দ্বিতীয়বার শুনবে। লক্ষ্য ভাষার শিক্ষার ক্ষেত্রে এই প্রক্রিয়া নিচে উল্লেখিত কোন বিষয় সহায়ক? একটি শ্রবণগত মূল্যায়ন প্রণালী, পঠনের অভ্যাসকে বাড়িয়ে তোলা, শিক্ষণ প্রণালী যা ছাত্রছাত্রীদের যোগ্যতার মানদণ্ড, পঠন প্রক্রিয়া যা শ্রবণ প্রক্রিয়ার চাইতে অধিক প্রাধান্য পায়। তাহলে শুনছি শুধু কথাবার্তা, মন্তব্য শুনবে, নিচের বিবৃতিগুলি পড়া, ক থেকে ও পর্যন্ত এটাই মনে হয়, নিচের জিনিসগুলো মনে হয় দেয়া নেই। ঠিক আছে, আমি যে কোশ্চেন যেখান থেকে নিয়েছি সেখানে আর কিছু ছিল না, হয়তো বা ওই কোশ্চেনটা দেওয়াটাই ভুল ছিল, তো এই কোশ্চেনটাকে আমরা বাদ দিই। ঠিক আছে, লাস্ট কোশ্চেন। কথা বলাকে একটি স্বতঃপ্রাত দক্ষতা হিসেবে ধরা হয় কারণ কেবলমাত্র মাতৃভাষায় নির্ভুলভাবে শেখা সম্ভব, সাধারণত সুস্থ মানুষ স্বতঃস্ফূর্তভাবেই কথা বলতে শেখে, সাধারণত শিক্ষকরা আশা করেন যে শিক্ষার্থীরা নিজেরাই নিজেদের দায়িত্ব নেবেন, শিক্ষণ সহায়ক উপকরণ ব্যতীত শ্রেণীকক্ষ ভাষা শেখানো সম্ভব নয়। তাহলে স্পিকিং একটা ন্যাচারাল অ্যাকোয়ার্ড স্কিল। ঠিক আছে, আমরা কাউকে শেখাবো তবেই সে শিখবে সেরকম তো কোনো ব্যাপার নেই। কোনো বাচ্চাকে আমরা নিজের থেকে খুব যে জোর করে শেখাই তা তো নয়, সে তো নিজেই শিখে যায়। তাহলে সাধারণভাবে সুস্থ মানুষ স্বতঃস্ফূর্তভাবে কথা বলতে শেখে। ঠিক আছে, কেবলমাত্র মাতৃভাষায় নির্ভুলভাবে শেখা সম্ভব, শুধুমাত্র মাদার টাং পারফেক্টলি শেখা যায়, এটা ভুল ধারণা। সাধারণত শিক্ষকরা আশা করেন যে শিক্ষার্থী নিজেরাই নিজেদের দায়িত্ব নেবে। রেসপন্সিবিলিটি নেওয়া আর স্পিকিং এই দুটি আলাদা জিনিস। শিক্ষণ সহায়ক উপকরণ ব্যতীত শ্রেণীকক্ষ ভাষা শেখানো সম্ভব নয়। টিচিং এইডস ছাড়া কি আমরা পড়াতে পারি না? আমাদেরকে দেখবে যখন তোমাদের ইন্টারভিউ হবে তখন বলবে যে কোনো টিচিং এইড নেই এখানে, এই একটা টপিক দিচ্ছে এটা পড়িয়ে দেখাও। তাহলে আমাদেরকে সবসময় রেডি থাকতে হবে, তাহলে এটাও হচ্ছে না। সবচেয়ে বেস্ট অ্যান্সার হচ্ছে বি। ঠিক আছে, তাহলে আজকে 30টা কোশ্চেনের মধ্যে 29টাই হলো। তো আশা করছি তোমাদের ভালো লাগছে। আর 150টার মতন কোশ্চেন আমি নিয়ে আসবো, আর এর মধ্যেই দেখবে তোমাদের আসবে বাংলা, খুব বেশি গাঢ় আসে না। আর এই যে ভাষাগুলো দেওয়াটাও সিটেটের একটু খারাপ। ঠিক আছে, মানে ভাষাটা পড়ে বোঝাও একটু কঠিন। বাংলাতে দেখবে বাংলা পড়ে বুঝতেই বেশি কঠিন লাগছে। তো ভালোভাবে পড়বে, 2-3 বার পড়বে, তারপর অ্যান্সার করবে। ঠিক আছে, আজকে তো আমাদের একটি পার্ট হলো, 5টি পার্টে আমরা কিন্তু বাংলার যে 150টা কোশ্চেন সেটিকে কমপ্লিট করব। ঠিক আছে, আজ আমাদের ক্লাস এই পর্যন্ত। থ্যাংক ইউ সবাই।